This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি9 বাংলা, আমি আজকেই শুরু করছি 5 কথা। ফর্ম 7 জমা দিতে হবে, এটাই শেষ দিন। আর সেই দিনেই দেখা গেল সংঘাতের ছবি বিভিন্ন জায়গা থেকে। আসানসোলের ছবি দেখিয়েছি, এবার দেখাবো দুর্গাপুরের ছবি। সেই ফর্ম 7 জমা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুরে। বিজেপি কর্মীদের লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এসডিও অফিস, সেই এসডিও অফিসেই ফর্ম 7 জমা দিতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জয়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ আসানসোলেও দেখেছি ব্যাপক হাতাহাতি, গন্ডগোল, মারামারি হয়েছে। দুর্গাপুরেও প্রায় একরকম ছবি। কি অবস্থা এই মুহূর্তে? পুলিশের পদক্ষেপ কি? দেখো, আমি এই মুহূর্তে তোমাকে যেটা বলতে পারি, প্রায় 1 ঘন্টা 55 মিনিট এই জাতীয় সড়ক, এখন যেখানে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে, গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়ির যে লম্বা লাইন সেটাই বলে দিচ্ছে যে কতক্ষণ জ্যাম ছিল। 2 ঘন্টা যদি জাতীয় সড়ক পুরো অবরুদ্ধ হয়ে গেছিল। এখানে বিজেপি কর্মী সমর্থকরা, এখানে এখনো যে পেছনে ছবিটা দেখাবো, বিজেপি কর্মী সমর্থকরা, পুলিশ পোস্ট, বহু সংখ্যক বিজেপি নেতা কর্মীদের এখান থেকে আটক করে নিয়ে গেছে প্রিজন ভ্যানে। বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে দফায় দফায় ঝামেলা হয়েছে। পুলিশ কর্মীদের, মহিলা কর্মীরা রাস্তায় পড়ে গেছে, কখনো পুলিশ কর্মীরা রাস্তায় পড়ে গেছে। যেটা দেখা যাচ্ছে যে জাতীয় সড়ক অবরুদ্ধ শুধু হয়ে যাওয়া নয়, এই ঘটনার জেরে দুর্গাপুরে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমাদের সঙ্গে ছিলেন, পরিস্থিতি দেখাচ্ছিলেন যে জাতীয় সড়কে যান চলাচল সবেমাত্র শুরু হয়েছে, তার আগে অবরুদ্ধ হয়ে পড়েছিল এই গন্ডগোলের জেরে। বিজেপি আর তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ফর্ম 7 কে কেন্দ্র করে। পুলিশের গাড়িতে আটকে হচ্ছে, পুলিশের গাড়িতে রড বেরোচ্ছে, সেই রড দিয়ে কবি আক্রান্ত হচ্ছেন। এখন হচ্ছে না, লজ্জা কেন পুলিশের? যদি পুলিশ সকালে থাকতেন, পাহারা দিতেন, খেয়াল রাখতেন, আজ ঘটনা ঘটতো না। কেন করলেন না? পুলিশ জানে আজ লাস্ট টাইম পার করতে কোনো কাম করে। সেই কারণে আমাদের অবজেকশন ফর্ম জমা নেওয়ার জন্য আমরা এসেছি। জমা নেওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলছে। এদিকে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন তিনি ধর্নায় বসেছেন। তার কারণ, তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। আর তার প্রতিবাদ শুরু করেছেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক। শুনানির নোটিশ পেতেই কমিশনকে নিশানা করছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে তিনি বলছেন যে কমিশন ষড়যন্ত্র করছে, এটাই তার অভিযোগ। 3 বারের বিধায়ক তিনি এখন মন্ত্রী। কমিশন এসআইআর এর নামে তিনি বৈধ ভোটার কিনা সেটা যাচাই করবে কি, এই প্রশ্নই তিনি তুলছেন। কারণ তিনি প্রার্থী হয়েছেন, তার সমস্ত কাগজপত্র এই কমিশনই যাচাই করেছে। তারপরেও কেন তাকে ডাকা হয়েছে, এখানে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি। বিজেপিকে সুবিধা করে দিতে কমিশনের চক্রান্ত বলে তো হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়কের। বিধায়ক হিসাবে দাঁড়িয়েছিলাম। আমাদের যে নির্বাচন যে কমিশন যে আছে, সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্ত্বে তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে। যদি আমার কোনো কোথাও যদি খুঁত থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না। তা সত্ত্বেও এখন আজকে আমাকে হিয়ারিং করতে হচ্ছে। আমি এখন 2026 3-4 বার আমি প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি এবং 3 বারের বিধায়ক। তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে। আর এই এসআইআর নিয়ে তুমুল গন্ডগোল হয় মালদার হরিশ্চন্দ্রপুরে। বিক্ষোভ শুরু হয়, তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পর্যন্ত হয়। শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভতোষ, কি নিয়ে এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়? পুলিশ কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে? হ্যাঁ, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, পুলিশ পিকেট রয়েছে।
কিন্তু চাপা উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। এখানে যেহেতু হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ঘটনা, প্রথমে তাজমুল হোসেন সেখানে এসে মানে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। তারপরে একই রকম বিক্ষোভ যেমন ব্লকে ব্লকে চলছে, সেরকমই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তৃণমূল আবার বিক্ষোভ শুরু করে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে বিক্ষোভ শুরু করার সময় বহু তৃণমূল কর্মী সমর্থক এসে মানে বিডিও অফিসে প্রায় চড়াও হয়, তাণ্ডব করার চেষ্টা করে বা ভাঙচুর করার চেষ্টা করে। এই সময় পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল কর্মী এবং স্থানীয় নেতাদের। রীতিমতো ধাক্কাধাক্কি, কয়েকজন এর মধ্যে কিন্তু আঘাত পেয়েছে, খুব গুরুতর না হলেও কিন্তু চোট আছে। শুভতোষ, কারণ বিডিও অফিসে তুমি বলছিলে বিডিও অফিসে তাণ্ডব চালানোর একটা চেষ্টা করা হচ্ছিল, পুলিশ কি আছে এখনো? হ্যাঁ, পুলিশ এখনো পর্যন্ত পুলিশ পিকেট রয়েছে। পুলিশ এসে সেই পরিস্থিতি সামাল দিয়েছে অনেক মানে দীর্ঘ সময় ধরে, কিন্তু উত্তেজনা এখনো রয়েছে। মানে উত্তেজনা মানে এখনো আর ধস্তাধস্তি চলছে না, কিন্তু চাপা উত্তেজনা একটা রয়েছে, ক্ষোভ বিক্ষোভ আশেপাশে চলছে এবং এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ ভেতরে ঢুকে। পরিস্থিতির দিকে নজর রাখা, এটা থমথমে পরিস্থিতি রয়েছে এবং বলা হচ্ছে বিডিও অফিসে তাণ্ডব চালানোর একটা চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে প্রেস কনফারেন্স করা হচ্ছে। পার্থ ভৌমিক কি বলছেন শোনাবো। এবং শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা পাঠালে হবে না, সেই তালিকায় কেন তার নাম আছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে। অর্থাৎ তাকে লিখতে হবে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি একে তালিকায় রাখা হয়েছে। BLA2 শুধু নয়, BLA2কে তো অ্যালাউ করতেই হবে। যার হিয়ারিং হবে তিনি যাকে মনে করবেন তাকে নিয়ে যেতে পারবেন হিয়ারিং সেন্টারে। তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে। এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না, সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, যে হিয়ারিংগুলো আগে হয়েছে আমরা বারংবার বলেছিলাম এটা কেউ রিসিপ্ট পাচ্ছে না। অর্থাৎ আমি যে সঠিক কাগজ জমা দিয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে থাকছে না। এটা কেন করেছিল? যাতে আমি ওনাদের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা কোর্টে যেতে না পারি। আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আজকে এটা বলে দিয়েছে যে ভাই রিসিপ্ট দিতে হবে, দরকারে হিয়ারিং প্রসেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি কাগজ নিলে তাকে রিসিপ্ট দিলে না, তুমি তাকে জানালে না যে তার সে কী কী কাগজ জমা দিয়েছে, এই স্বৈরাচারী মনোভাব চলবে না। আমরা যেটা এর আগেও লাগাতার প্রেস কনফারেন্স করে বলেছি, আজকে আবার বলছি যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা যে ন্যায্য ছিল, মানুষের অধিকারের দাবিতে আমাদের যে আন্দোলন, মমতা ব্যানার্জির যে আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা যে ন্যায্য ছিল বাংলার মানুষের স্বার্থে, আজকে তাকে মান্যতা দিল মহামান্য আদালত। আমাদের এটুকুই বলার। আমি দুই মন্ত্রী আছেন, মাননীয় ব্রাত্য বসু, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, আমি তাদের বলার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে। এবং আজকে যে কথা আমরা বারবার বলছিলাম তারই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। এবং সেই বেঞ্চে কারা ছিলেন আপনারা জানেন। আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার সাথে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি। এই ফুল বেঞ্চ থেকে এই অর্ডারটা এসেছে। আমি এবার আমার সহকর্মী মন্ত্রী ব্রাত্য বসু তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় সাংসদ পার্থ ভৌমিক তাঁর পারিবারিক সমস্যা ঘটেছে, যার ফলে সমস্যা রয়েছে, এরপরে বেরিয়ে গেলেন উনি। আমার সহকর্মী, আমার অগ্রজা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি শুরুতেই ভট্টাচার্য পুরো বিষয়টা বলে দিয়েছেন আপনাদের। আজকে আপনারা জানেন যে আমাদের উত্তর 24 পরগনা জেলা, আমরা ঘটনাচক্রে তিনজনেই উত্তর 24 পরগনা জেলার জনপ্রতিনিধি। এবং আজকে আমাদের উত্তর 24 পরগনায় বারাসাতের কাছারি ময়দানে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রণসংকল্প সভা, অর্থাৎ
বিজেপির যে জুলুমবাজি জুমলাবাজি ইত্যাদির বিরুদ্ধে একটা বিরাট আমাদের একটা মিটিং ছিল। এই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম আমাদের প্রায় সমস্ত নেতা নেত্রীর সামনেই এই প্রথম ব্রেকিং নিউজটি দেন, যেটা এতক্ষণ ধরে চন্দ্রিমাদি এবং পার্থ ভৌমিক আপনাদের বললেন। ওই মিটিংয়েই তিনি জানান যে আমরা ঠিক যে যে দাবি করেছিলাম সে প্রত্যেকটি দাবি নির্বাচন কমিশন সম্পর্কে মাননীয় সুপ্রিম কোর্ট একেবারে অক্ষরে 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 করে পালন করতে বলেছেন। যে দাবিগুলোই পার্থ ভৌমিক ইতিমধ্যেই আপনাদের পয়েন্ট আকারে বলে দিয়েছেন। ফর্ম 7 জমা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেগুলো আপনাদের এই প্রেস কনফারেন্সে যাওয়ার আগে দেখাচ্ছিলাম। এবার আরো একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে মুর্শিদাবাদের লালবাগ। তুমুল উত্তেজনা হয় কোথায় না এসডিও অফিসে। এই এসডিও অফিসে তুলকালাম পরিস্থিতি, গাড়ি ভাঙচুর করা হয় পুলিশের সামনে। বিজেপি জেলা সভাপতির গাড়িতে ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় ফর্ম 7। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কৌশিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। কৌশিকা, আর কি খবর পাওয়া যাচ্ছে? কারণ পুলিশকে আমরা সামনে দেখতে পাচ্ছি, পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু কিছুই করতে পারলো না, গাড়ি ভাঙচুর হলো। দেখেন, একদমই কিন্তু প্রথম থেকে সেই প্রশ্নটাই উঠছে এবং বিজেপি বিধায়ক সেই প্রশ্ন তুলেছেন। পুলিশের সামনে কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং পুলিশ সেটি নীরব দর্শক হয়ে দেখেছে, যেমনটা অভিযোগ উঠছে কিন্তু ছবিতেও কিন্তু সেটা স্পষ্ট। যখন বিজেপি নেতাকর্মীরা বিধায়কের নেতৃত্বে ফর্ম 7 জমা দেওয়ার জন্য যে মহকুমা শাসকের অফিস লালবাগ সেখানে আসেন, সেই সময় কিন্তু প্রথমে তাদের কাছে ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দেয় কিছু ফর্ম, এবং তার পরবর্তীতে যে বিজেপি জেলা সভাপতির গাড়ি রাখা ছিল মহকুমা শাসকের ভিতরেই, দপ্তরের ভিতরেই, সেখানে কিন্তু সেই গাড়ি ভাঙচুর করা হয় এবং পুলিশ সেখানে উপস্থিত ছিলেন এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশ পাশে। এই মুহূর্তে কৌশিক আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি হয়েছিল। আপনারা দুটো ছবি দেখছেন, যখন ফর্ম 7 জ্বালানো হচ্ছিল সেই ছবি, আর গাড়ি যখন ভাঙচুর হচ্ছে সেই ছবি। পুলিশও আছে এই বাদিকের যে গাড়ি ভাঙচুরের সময়, পুলিশকেও দেখা যাচ্ছে কিন্তু তারপরেও রোখা গেল না। এই বিধানসভার ভোটারদের হয়রানি করার জন্য তাদের নাম যাতে আবার হিয়ারিং করা হয়, প্রায় বাজারের ব্যাগে সবজি পটল কেনার মতন করে তারা আজকে 7 নম্বর ফর্ম 27,000 ফর্ম এখানে নিয়ে এসেছিল জমা দেওয়ার জন্য। এই ঘটনা জানাজানির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করে, সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়। ওই দেখুন আপনারা, আরো ফর্ম বেরোচ্ছে, সেই ফর্মগুলো আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এরকমই ফর্ম 7 নিয়ে ব্যাপক উত্তেজনা হলো চুচুড়া মগরা বিডিও অফিসে। তুমুল উত্তেজনা হয়, বিজেপি কর্মীদের তাড়া করে বের করে দেয় তৃণমূল কংগ্রেস, এমনই দাবি। বিডিও অফিসের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। আর পুলিশের সামনে মগরার বিজেপি নেতা সন্দীপ সাধুকাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অনেক অভিযোগ ছিল যে আমার এই ফর্ম জমা নিচ্ছে না বা আমার এই কাগজ হচ্ছে না, তাদের নথিগুলো আমার দেখার একটা দরকার ছিল, তাই জন্য আমি ওখানে গেছিলাম আমাদের জনপ্রতিনিধির সাথে। তার জন্য আজকে ভিডিওতে আমাদের এরকমভাবে ধস্তাধস্তি করেছে, আমাদের দাদার গায়ে হাত দিয়েছে, এগুলো তো ঠিক না। আর কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত এই নিয়ে চরমে, অর্থাৎ ফর্ম 7 জমা নিয়ে চুচুড়ার এসডিও অফিসে গিয়ে তৃণমূল বিধায়ক হম্বিতম্বি করলেন। অসিত মজুমদারের সামনেই ছিঁড়ে ফেলা হলো ফর্ম 7। ফর্ম 7 মানে ফর্ম 7 হচ্ছে বাতিল করার ফর্ম, সেটা জমা দিতে আসা একজনকে মারধরও করা হয় এখানে। এবার ব্যারাকপুর, সেখানেও তুমুল বচসা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বাগ বিতণ্ডা হয়। কামারহাটিতে আবার এসডিও অফিসে সিপিএম এর বিক্ষোভ, কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় সিপিএম কামারহাটিতে। আর কালনা
সেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে বচসা এসডি অফিসের সামনে ব্যাপক একটা উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। তৃণমূলের বিক্ষোভ, ফর্ম 7 জমাই দিতে পারল না বিজেপি। বিভিন্ন কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। যেই কারণে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তথা বাংলার সাধারণ মানুষ সেই তাদের দ্বারা এই যে চক্রান্ত হচ্ছে বারবার বাংলার মানুষকে বঞ্চনা করা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে এই বাঙালিকে অপমান করা, এই অপমান তৃণমূল কংগ্রেস তথা বাঙালি মানবে না। তারই এটা একটা ঘটনাচিত, তারই একটা প্রমাণ এখানে, আর কিছুই নয়। ওরা এসেছিল যে বাঙালিদের আমার কালনা বিধানসভার মানুষের ভোটাধিকার বা কালনা মহকুমার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে তৃণমূল কংগ্রেস তথা আপামর বাঙালি রুখে দিয়েছে। নিজেরা একবারে সাতঘাট করে বিজেপির কার্যকর্তাদের, আমাদের যারা কার্যকর্তারা ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল তাদের রাস্তাতে আটকালো, এখানে শাউটিং হলো। আর আমরা এর বিরুদ্ধে আমরা এসডিওকে আমরা জানাবো অবশ্যই, কিন্তু তার চেয়েও বড়ো কথা এসডিও ম্যাডাম আজকে সকালবেলা থেকে এসডিও অফিসেই আসেননি। বারবার করে তাকে ফোন করা হচ্ছে, তিনি ফোনটাও রিসিভ করছেন না। বিজেপি এর বিরুদ্ধে আজকেই আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত মেল করব। আর এসআইআরে হয়রানির অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই ছবি আপনাদের আমরা দিনভর দেখাচ্ছি। এই মুহূর্তে 6টি জায়গার ছবি একসঙ্গে আমরা তুলে ধরছি। জয়নগর, সেখানে যে ছবি, সেই ছবি বারুইপুরে, অর্থাৎ টায়ার জ্বালিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয়। বাসন্তী, সেখানেও তাই একই রকমভাবে প্রতিবাদ করা হয়। আবার নিচে যে 3টে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া, কুলপি এবং কাটোয়া। এখানে প্রতিবাদে সরব হন কখনো শাসক দল, কখনো দেখা যায় ভোটারদের একাংশ, তারা রাস্তায় নেমে স্লোগানিং করতে থাকেন। তারা লাগাতার অভিযোগ করেন যে এসআইআর এর নামে, নোটিশ দেওয়ার নামে হয়রান করা হচ্ছে। আর এবার প্রথম যে ছবি আপনাদের বিস্তারিতভাবে জানাবো আর দেখাবো সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের ভাতার। সেখানে পথ অবরোধ হয়, বুথে বুথে শুনানির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। শুনানির নামে গভীর রাত পর্যন্ত হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ বিক্ষোভকারীদের। বর্ধমানে নতুন হাট বাদশাহী রাজ্য সড়ক অবরোধ হয়, রাস্তার টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়। আমরা পথ অবরোধ করেছি যে সাধারণ মানুষকে হ্যারিংয়ে ডাকা হচ্ছে। নির্বাচন কমিশন 2002 সালের লিস্টে নাম আছে, তার সত্ত্বেও হ্যারিং ডাকা হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ সে কাজ কমাই করে দিচ্ছে, তার জন্য ভিডিও না যদি আসার পর না যদি আসে আমরা পথ অবরোধ ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। যে আবার অবরোধ আমরা তুলব, ভিডিও আসুক। বারবার নির্বাচন কমিশন আমাদেরকে এখানে বারবার নাম পাঠাচ্ছে, কেন গতকালও পাঠিয়েছে, আজকেও পাঠাচ্ছে। এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ তুলে বাসন্তীতেও বিক্ষোভ। আপনাদের দেখাচ্ছিলাম ছবি, সেই ছবি আরো বড় করে বিস্তারিতভাবে জানায়। বাসন্তী হাইওয়েতে এই অবরোধ চলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন ভোটাররা, যান চলাচলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এসআইআর মানছি না, মানবো না, এসআইআর করতে আমরা দেবো না। অ্যাকচুয়ালি চারটে ছেলে সন্তান, 5টা অধিক হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার 5টা করে দিচ্ছে, কারো 6টা ছেলে বলে তার 8টা করে দিচ্ছে। নির্বাচন কমিশনার এবং বিজেপি দলেরা আমাদের যে হয়রানি করছে, জনসাধারণের যা পেরেশানি করছে, আমরা পেরেশান মুক্ত হতে চাই, সেই জন্য আমরা এই অবরোধ। ঠিক একই রকম অভিযোগ জয়নগরের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয়, টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় রাস্তা। জয়নগর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। যুবভারতী কাণ্ডে স্বতন্ত্র দত্ত জামিন পেলেন, 10,000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব। কৌস্তব, কি জানা যাচ্ছে জামিন নিয়ে? দেখো, 35 দিনের মাথায় জামিন পেলেন শতদ্রু দত্ত, ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত, যিনি মেসি কাণ্ডে যাকে মূল অভিযুক্ত হিসেবে যাকে গ্রেফতার করা হয়েছিল, সেই শতদ্রু দত্তকে এদিন জামিন দেওয়া হলো বিধাননগর আদালতে। মেসি কাণ্ডে আমরা দেখেছিলাম যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ভ্যান্ডালিজম হয়েছিল, সেই ঘটনায় কিন্তু যে মূল উদ্যোক্তা এবং মূল অভিযুক্ত হিসেবে কিন্তু শতদ্রু দত্তকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা ঘটে, তদন্ত শুরু হয়, এরপর তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং
এবং 35 দিনের মাথায় অবশেষে সেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তকে ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হলো। তবে শর্ত দেওয়া হয়েছে যে তাকে এই মুহূর্তে কিন্তু তিনি কলকাতার বাইরে বেরোতে পারবেন না। ধন্যবাদ। কনসিডার করতে বললাম যে ডিটেনশন পিরিয়ড ফার্দার যদি ডেভেলপমেন্ট কিছু না থাকে সিগনিফিকেন্ট কিছু, সেগুলোর ওপর বেস করে জামিনের আবেদন আমরা করি। তো সেই জন্য লার্নেড কোর্ট সমস্ত দিক দেখে কেস ডায়েরি পেরিউজ করে আমরা এটাও বলেছিলাম যে এনি টার্মস অ্যান্ড কন্ডিশনসে দেওয়া হোক, ও অ্যাবসন্ড করবে না, ওর ফ্যামিলি এখানে আছে, ওর বাড়ি এখানে, মাইনর চাইল্ড আছে, স্থান আছে, এবং আমরা সেই মতে লার্নেড কোর্ট আজকে বেল দেন 10,000 ইন্টারিম বেল, 10,000 2 সিওরিটিস 1 লোকাল, আর কিছু কন্ডিশনস আরও ইম্পোজ করেছে। আমরা বেলের অবজেকশন দিয়েছিলাম ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে প্রচুর মেটেরিয়াল আছে, এত টাকা এত কোটি টাকা স্ক্যাম, ইকোনমিক অফেন্স, অনেক জাজমেন্ট দেওয়ার পরেও কোর্ট বেল দিল। আমাদের এই অর্ডার ভালো লাগেনি, উই আর থিঙ্কিং অফ গোয়িং ফার্দার। সামনেই মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এখনো পড়ুয়াদের হাতে অ্যাডমিট কার্ড নেই, আর তা নিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ হুগলির হরিপালে। 80 জন পরীক্ষার্থী যারা মাধ্যমিক দেবেন এই স্কুলের, কিন্তু 13 জন এখনো অ্যাডমিট পাননি। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সময় হাতে নেই, উদ্বেগও বাড়ছে পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের। কেন দেওয়া হয়নি? বোর্ড থেকে অনেকবার জানানো হয়েছিল যে রেজিস্ট্রেশন দেওয়ার কথা, আমাদের হেড স্যার সেটা গ্রাহ্য করেনি। তোমরা কি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ করেছিলাম। তখন স্যার কি বলেছিল? স্যার তো নিয়ে নিয়েছিল, তারপরে এতদিন পর 10 দিন আছে আর পরীক্ষা, এতদিন পর জানাচ্ছে যে গার্জেন মিটিংয়ে ডেকে জানাচ্ছে যে আর মাধ্যমিক তোমরা দিতে পারবে না, পরের বছর দিয়ে। তোমরা এখন কি চাইছো? আমরা এখন এই বছরই মাধ্যমিক দিতে চাই, আমরা না দিতে পারলে কাউকে দিয়ে দেবো। তা তো না ফেলও করি না আমরা ডাইরেক্ট পাস করে উঠেছি, আমরা পাস করে কোনো মাধ্যমিক দেবো না, এটা আমাদের বক্তব্য। আমাদের রেজিস্ট্রেশন দাও, আমরা ভালো করে পরীক্ষা দিতে চাই, আর কোনো ঝামেলা করতে চাই না। সবাই পরীক্ষা দেবে ভালো, কিন্তু আমাদের 13 জন কেন দেবো? তাহলে আমরা ওরা পরীক্ষা দেবে, আমাদের দেবো না, এটাই হচ্ছে কথা। বলছি তোমাদের এলো না কেন? জমা দেয়নি স্যার, 13 জনের নাম জমা দেয়নি আমাদের। কেন জমা দেয়নি বলেছে স্যার? না স্যার, এই সব কিছু বলেনি। স্যারেরা বলছে যে আমরা একটা বছর পরীক্ষায় বসতে পারবে না ওরা, আর আমরা সব জায়গায় গেছি, ওটা হবে না, কিন্তু ওদের 1 বছর আমরা সব খরচ দেবো, খাতা পেন যাবতীয় টিউশনি।